গল্প অন্ধকারের ওপারে আলো। রাত তখন 1:45। ঢাকা শহরের বুক চিরে বইছিল এক অচেনা হিমশীতল নীরবতা। রাজপথের কালো পিচ ঢেকে গেছে ল্যাম্পপোস্টের ম্লান হলদে আলোয়। সে আলো আর আঁধারির খেলা গায়ে মেখে এক তরুণ নিস্তব্ধ রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল। তার নাম অয়ন। অয়নের হাঁটার মধ্যে কোনো তাড়া নেই, নেই কোনো সুনির্দিষ্ট গন্তব্য। তার চোখ দুটো লাল, চেহারায় চরম ক্লান্তি আর ভেতরের এক গভীর ক্ষোভ দলা পাকিয়ে আছে। পরনের হালকা নীল শার্টটা কিছুটা কুঁচকে গেছে, কিন্তু মনের ভেতরে যে স্বপ্নগুলো ভেঙে তছনছ হয়ে গেছে তার তুলনায় জামার এই দুমড়ে মুচড়ে যাওয়া কিছুই নয়। অয়ন ছিল স্বপ্ন দেখা এক তরুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ার পাশাপাশি তার ধ্যান-জ্ঞান ছিল গান। সে কবিতা লিখত, মনের আনন্দে গানে সুর দিত, আর খালি গলায় যখন গাইতে শুরু করত আশেপাশের বাতাস যেন থমকে যেত। ইচ্ছা ছিল সঙ্গীতের মহাসমুদ্রে একদিন নিজের এক অনন্য নাম ভাসিয়ে দেবে। কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। বাবার হঠাৎ মৃত্যু আর পরিবারের দায়িত্বের বোঝা তার সেই রঙিন স্বপ্নকে ধূসর করে দেয়। পেটের তাগিদে আর নিজের হাত খরচ চালাতে সে বেছে নেয় টিউশনি। সকালে এ বাড়ি, সন্ধ্যায় ও বাড়ি। টিউটোরিয়ালের সামান্য কয়েকটা টাকায় কোনো মতে দিন গুজরান করা আর স্বপ্নের পেছনে অল্প অল্প করে পুঁজি জমানোই হয়ে দাঁড়ায় তার নিত্যদিনের যুদ্ধ। কিন্তু আজকের রাতটা অয়নের জীবনের সমস্ত হিসাব নিকেশ পাল্টে দিয়েছে। কয়েক ঘন্টা আগের কথা। অয়ন গিয়েছিল তার এক ধনী ছাত্রীর বাসায়। মেয়েটির নাম নীলা। ধানমন্ডির এক অভিজাত অট্টালিকায় তাদের বসবাস। অয়ন বোকার মতো মনে মনে ভেবেছিল, নীলা বোধহয় তাকে অন্য চোখে দেখে। প্রতিবার পড়ার মাঝে শুকনো টোস্ট, বিস্কুট আর এক কাপ চা দিতে দিতে নীলা যখন হেসে কথা বলতো, অয়ন সেই হাসির ভেতর নিজের ভবিষ্যৎ খুঁজতে চেষ্টা করত। সে নিজেকে বোঝাতো, পড়াশোনা শেষ হলে একটা ভালো সুযোগ পেলে সে নিজের যোগ্যতার প্রমাণ দেবে। নীলা তখন তাকে ঠিকই আপন করে নেবে। কিন্তু আজকের সন্ধ্যাটা অয়নের সেই কাচের প্রাসাদকে এক নিমিষেই ভেঙে চুরমার করে দিল। পড়াশোনার মাঝপথে নীলা চা আর বিস্কুটের প্লেটটা অয়নের সামনে সশব্দে রেখে কিছুটা অবহেলার সুরেই বলেছিল, আচ্ছা অয়ন ভাই, আমাদের কি টোস্ট বিস্কুটের ফ্যাক্টরি আছে যে রোজ এসে এগুলাই গিলতে হবে? অয়ন অবাক হয়ে চোখ তুলে তাকিয়েছিল। মানে, তুমি এই কথা বলছো কেন নীলা? নীলা এক ঠান্ডা আর তাচ্ছিল্যের হাসি হেসেছিল। ঠিকই বলছি। ধরুন যদি আমাদের বাসায় আজ কোনো বড় স্টার আসতো, ধরুন জেমস, তাহসান বা অন্য কেউ, আমি কি তাদের সামনে এই সামান্য টোস্ট বিস্কুট রাখতাম? কখনোই না। তারা সেটা ডিজার্ভ করে না। আর আপনি তো এর চেয়ে বেশি কিছু পাওয়ার যোগ্যই নন। অয়নের আত্মসম্মানে যেন চাবুকের চরম আঘাত লাগল। সে নিজের কণ্ঠ স্বাভাবিক রেখে বলার চেষ্টা করছিল, তুমিও জানো নীলা, আমিও একদিন ওদের মতো হব। খুব শীঘ্রই আমার একটা 16 অ্যালবাম বের হবে। আমি কাজ করছি। নীলা আর সহ্য করেনি। পকেট থেকে কয়েকটা টাকা বের করে অয়নের মুখের সামনে টেবিলের উপর ছুঁড়ে মেরেছিল। এটা এই মাসের মাইনে। নীলা চরম ঘেন্নায় বলেছিল, আর সামনের মাস থেকে আপনার আর আসার দরকার নেই। অ্যালবামের পাতা উল্টালেই শিল্পী হওয়া যায় না অয়ন ভাই। বাস্তবে ফিরুন। আপনার মতো দায়িত্বহীন, পকেটে টাকাহীন একটা বেকার ছেলের জন্য ভালোবাসা না। আর আপনি জানেন অ্যালবাম বানাতে কত টাকা লাগে?
আপনার সেই সামর্থ্য কোনো দিন হবে না। আগামী মাসে আমার বিয়ে ঠিক হয়েছে। বর ইংল্যান্ডে থাকে, তাই বেকি ভালোবাসা না। আর আপনি জানেন অ্যালবাম বানাতে কত টাকা লাগে? আপনার সেই সামর্থ্য কোনো দিন হবে না। আগামী মাসে আমার বিয়ে ঠিক হয়েছে। বর ইংল্যান্ডে থাকে, তাই বেশি আকাশকুসুম স্বপ্ন না দেখে প্র্যাকটিক্যাল হতে শিখুন। তা না হলে সারা জীবন কপালে ওই শুকনো টোস্ট বিস্কুট আর রাস্তার মেয়ে ছাড়া আর কিছুই জুটবে না। কপালে টোস্ট বিস্কুট আর রাস্তার মেয়ে ছাড়া আর কিছুই জুটবে না। কথাটা অয়নের মাথায় তপ্ত সীসার মতো বিচ্ছিল। কান দুটো ঝাঁঝা করছিল। নিজের উপর, পুরো সমাজের উপর এক তীব্র আক্রোশ আর বিষাদে মন ভরে গেল তার। পকেটে থাকা সামান্য সেই একমাত্র উপার্জনের সম্বলটুকুও আজ হারিয়ে গেল। আত্মমর্যাদা আর স্বপ্ন দুটোই একসাথে ধুলোয় লুটিয়ে পড়ল। রাগে ক্ষোভে ফুটতে ফুটতে অয়ন ঠিক করল, সে আজ নিজেকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। সে নীলার সেই চরম অভিশাপকেই সত্যি প্রমাণ করবে। সে যদি রাস্তার মেয়ে পাওয়ারে যোগ্য হয়, তবে আজ রাতে তাই হবে। সে একটা ফাঁকা রিকশা ডাকল। রাত তখন অনেকটাই গড়িয়েছে। রিকশায় চেপে সে শহরের এক নিরিবিলি বদনাম গলিটার মোড়ে গিয়ে নামল। সেখানে রাস্তার একপাশে ল্যাম্পপোস্টের খুঁটি ঘেঁষে এক তরুণী দাঁড়িয়েছিল। সস্তা এক শাড়ি পরা, চোখে অতিরিক্ত কাজল, আর মুখের আবছা আলোয় ফুটে আছে এক অদ্ভুত ক্লান্তি আর শূন্যতা। অয়ন রিকশা থেকে নেমে হিংস্র ভঙ্গিতে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। গলার সুর কঠোর করে বলল, এক রাতের জন্য কত চাস? মেয়েটি হালকা বিষণ্ণ হেসে বলল, 1000 টাকা। না, 500 টাকা দেব, পুষলে চল। অয়ন রুডো গলায় উত্তর দিল। মেয়েটি কিছু সময় অয়নের মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। অয়নের চেহারায় ফুটে থাকা ভাঙাচোরা যন্ত্রণাটা যেন সে বুঝতে পারল। কোনো তর্ক না করে সে শান্ত পায়ে রিকশার কাছে এসে অয়নের পাশে গিয়ে বসল। রিকশা চলতে শুরু করেছে। হঠাৎ শান্তার ব্যাগের ভেতরে রাখা এক ভাঙা সস্তা মোবাইল ফোন বেজে উঠল। শান্তা ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে গ্রামের এক প্রতিবেশীর কণ্ঠ ভেসে এলো। শান্তা হুট করেই চঞ্চল হয়ে উঠল। অত্যন্ত বেকুল আর কাকুতি ভরা গলায় বলতে শুরু করলো, চাচা, ও চাচা, শুনছেন? কান্তা কি পাশে আছে? চাচা, ওষুধগুলো দোকানদারকে বলুন দিয়ে দিতে। আমি ঢাকায় একটা ট্রেনিংয়ে আসছি। কাল সকালে সব টাকা মেটাবো। আপনি দয়া করে বাবাকে ওষুধটা কিনে দিন চাচা, আমার বাবাটা মরে যাবে। ওপাশের কথা শুনে শান্তার চোখের কোণ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়তে লাগলো। ফোনটা কেটে যেতেই সে এক দীর্ঘশ্বাস ফেলল। অয়নের দিকে ঘুরে তাকিয়ে কাঁপানো কণ্ঠে বলল, শুনছেন? আমি আপনার সাথে যেতে পারবো না। অয়ন বিরক্ত হয়ে বলল, কেন? এই তো রাজি হলে। হ্যাঁ, হয়েছিলাম। শান্তা চোখ মুছে বলল, কিন্তু রাত 11:30টায় 2000 টাকার একটা কন্ট্রাক্ট ছিল। আমার পৌঁছাতে দেরি হওয়ায় সেই ক্লায়েন্ট চলে গেছে। 500 টাকা নিয়ে আমি বাড়ি ফিরতে পারবো না ভাই। কাল সকালে বাবাকে হসপিটালে ভর্তি করাতে হবে। ওষুধ আর হসপিটালের খরচের জন্য আমার অন্তত 1000 টাকা লাগবেই। খালি হাতে বাড়ি ফিরলে আমার বাবা আর বাঁচবে না। অয়ন থমকে গেল। তার ভেতরের সমস্ত রাগ আর অহংকার যেন মুহূর্তের মধ্যেই বরফের মতো গলে যেতে লাগলো। সে যে মেয়েটিকে নীতিহীন আর মেকি ভেবে নিজেকে ধ্বংস করতে এসেছিল, সেই মেয়েটি আসলে তার বাবার জীবন বাঁচাতে নিজের সম্মান আর জীবনকে বিসর্জন দিতে এসেছে। অয়ন
পকেটে হাত দিয়ে দেখল নীলার দেওয়া সেই 1,000 টাকার নোটটাই আছে, কিন্তু কোনো ভাঙতি নেই। অয়ন কিছুটা নরম গলায় বলল, আমার কাছে 1,000 টাকার একটা নোট আছে, কিন্তু ভাঙতি নেই। চল, সামনে ওই চায়ের দোকানটা বোধহয় ভোরে খোলে, সেখানে গিয়ে কিছু খাই, ভাঙতি হয়ে যাবে। তবে মনে রাখিস, বিল কিন্তু যার যার তার তার। শান্তা নিচু মাথায় বলল, আমি কিছু খাবো না, আমার পেটে খিদে নেই। তোর খিদে না থাকলে আমার তো আছে। চুপচাপ চল, অয়ন বলল। তারা দুইজনে গিয়ে বসলো এক বন্ধ দোকানের কাঠের বেঞ্চে। শেষ রাতের ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগছিল। অয়ন নিজের কষ্ট লুকাতে মিথ্যে অহংকারের আশ্রয় নেওয়ার চেষ্টা করল। বলল সে বড় ঘরের ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, টাকা পয়সার অভাব নেই। কিন্তু শান্তা যখন চট করে তার মিথ্যের পেছনের সত্যটা ধরে ফেলল, অয়ন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সত্যিটা বলেই ফেলল। সে এক নিঃস্ব টিউটর, কিন্তু তার বুকে এক মস্ত বড় স্বপ্ন লুকিয়ে আছে। সে শিল্পী হতে চায়। শান্তা একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, চাইলেই কি সব হয় ভাই? স্বপ্ন দেখতেও কপাল লাগে। অয়ন জেদের সুরে বলল, হয়। চাওয়াটা মন থেকে হতে হয়, চাইলেই হয়, চাইতে হয়। শান্তা তিক্ত হেসে বলল, চাইলেই যদি হইতো ভাই, তবে আমি আজ এই রাস্তায় দাঁড়িয়ে থাকতাম না। আপনি কি ভাবছেন আমি শখ করে এই পথে নেমেছি? উচ্চ মাধ্যমিকে 2 জিপিএ 5 পেয়েও টাকার অভাবে পড়াশোনা বন্ধ করেছি শখ করে? আমার 3টে ছোটো বোন প্রতিদিন আধ পেটা খেয়ে কাটায় শখ করে? আমার বাবা প্যারালাইজড হয়ে বিছানায় তিলে তিলে মরছে শখ করে? আমিও তো চেয়েছিলাম একটা সুন্দর সম্মানজনক জীবন, কিন্তু আমাদের মতো মানুষের চাওয়াগুলোর কোনো দাম নেই। ভালো হয়ে বাঁচতেও কপাল লাগে, সেই কপাল আমার নেই। শান্তার প্রতিটি শব্দ অয়নের বুকে তীরের মতো বিঁধতে লাগলো। শান্তা বলতে লাগলো তার জীবনের করুণ সত্যিটা। তার নাম শান্তা, বাড়ি নরসিংদীর এক অজপাড়া গায়ে। সংসারে আয় করার কেউই নেই। বাবার অসুস্থতায় যখন ঘর অন্ধকার, তখন পাড়ার রোমেলা দিদি তাকে এই পাপাচারের রাস্তা দেখিয়েছিল। রোমেলা দিদি তাকে বুঝিয়েছিল, গ্রামের মানুষকে বলবি তুই ঢাকায় চাকরিতে ঢুকেছিস, ট্রেনিং চলছে, সপ্তাহে 2 দিন রাতে ঢাকায় আসবি, সকালে টাকা নিয়ে ফিরে যাবি, কেউই কিচ্ছু টের পাবে না, আর প্রতি রাতে 1,000 থেকে 2,000 টাকা পাবি। পরিবারকে বাঁচাতে বাবার মুখের দিকে তাকিয়ে শান্তা আজই জীবনের প্রথমবারের মতো সেই ট্রাঙ্ক রোড ধরে ঢাকায় এসেছিল। শান্তা কাঁদতে কাঁদতে বলল, আপনার যদি দয়া দেখানোর ইচ্ছে হয় তবে চলে যান। আপনার ওই চাইলেই হয় মার্কা ফালতু জ্ঞান আমার বাবার ওষুধ আর বোনের অন্ন জোগাতে পারবে না। অয়ন কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল, তারপর বলল, ভোর হয়ে আসছে, ওই যে চায়ের দোকান খুলছে, চল চা খাই। ছোট টিনের ঘরটার সামনে উনুনে আগুন জ্বলছে, চায়ের ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছে। অয়ন 2টি চায়ের কাপ হাতে নিয়ে একটা শান্তার দিকে বাড়িয়ে দিল। দুইজনে চায়ে চুমুক দিল। চায়ের উষ্ণতা যেন তাদের দুজনের হাহাকার করা হৃদয়কে কিছুটা স্বস্তি দিল। শান্তা নিচু কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি সত্যি বলছেন? সারা রাত আমি যা যা বললাম সব বিশ্বাস করছেন? অয়ন শান্তভাবে জবাব দিল, হ্যাঁ, বিশ্বাস করেছি, কারণ আমি বিশ্বাস করি মানুষ যদি মন থেকে বিশ্বাস করে তবে মিথ্যাটাও একদিন সত্যি হয়ে যায়। শান্তা অবাক চোখে অয়নের দিকে তাকালো। অয়নের চোখ দুটি আজ আর কোনো হিংস্রতা নেই, সেখানে এখন কেবল এক অমলিন শুদ্ধতা।
শান্তা কিছুটা ইতস্তত করে বলল, আপনার কাছে কি আরেকটা সাহায্য চাওয়া যায়? যদি পারেন আমাকে আর 500 টাকা ধার দেবেন। আমি কথা দিচ্ছি, আপনার টাকা আমি যে কোনো মূল্যে ফেরত দেব। অয়ন এক মুহূর্ত ভাবল না। তার পকেটে থাকা নীলার দেওয়া শেষ সম্বল সেই একমাত্র 1000 টাকার নোটটা বের করে শান্তার কাঁপতে থাকা হাতের তালুতে রেখে দিল। নীলা তাকে বলেছিল এই টাকায় নাকি কোনো স্বপ্ন পূরণ হয় না, কিন্তু অয়ন আজ জানল এই 1000 টাকা একটা মেয়ের সততাকে রক্ষা করতে পারে, একটা নিষ্পাপ পরিবারকে নতুন জীবন দিতে পারে। শান্তার চোখের জল আর বাধা মানল না। সে টাকাটা শক্ত করে আঁকড়ে ধরে বলল, আপনার বিশ্বাস আমি ভাঙব না। আজ বাড়ি ফিরে বাবাকে হাসপাতালে ভর্তি করব। পরশু না, পরশু বুধবার না, আগামী বৃহস্পতিবার 4 তারিখ আমি আবার এই দোকানে আসব। আপনাকে আপনার টাকাটা ফিরিয়ে দিয়ে যাব। আপনি আসবেন তো? অয়ন মৃদু হেসে বলল, হ্যাঁ, বৃহস্পতিবার 4 তারিখ আমি ঠিক এই দোকানের সামনে তোর জন্য অপেক্ষা করব। শান্তা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বলল, আমি এখন যাই। স্টেশনে গিয়ে সোজা নরসিংদীর ট্রেনে উঠব। শান্তা ধীর পায়ে হেঁটে ভোরের আলোয় মিলিয়ে গেল। কিন্তু শান্তা চলে যাওয়ার পর অয়নের বুকের ভেতর এক তীব্র ঝড় উঠল। সে বুঝতে পারল এই কয়েক ঘন্টার পরিচয়ে শান্তা নামের মেয়েটি তার হৃদয়ের এতটা গভীরে পৌঁছে গেছে যা সে কল্পনাও করতে পারেনি। অয়ন বুঝতে পারল সে শান্তাকে ভালোবেসে ফেলেছে। সে চিৎকার করে শান্তাকে বলতে চাইল, তুই এই নরকে আর ফিরিস না শান্তা, তোর সব দায়িত্ব আমি নেব, আমরা একসাথে লড়াই করব। অয়ন এক মুহূর্ত দেরি না করে একটা সিএনজি ডেকে কমলাপুর রেল স্টেশনের দিকে ছুটল। কিন্তু কপাল বড়ই নিষ্ঠুর। স্টেশনে পৌঁছে হাজারো মানুষের ভিড়ে সে হন্য হয়ে শান্তাকে খুঁজল, কিন্তু নরসিংদীগামী ট্রেনটি ততক্ষণে প্ল্যাটফর্ম ছেড়ে ধূসর ধোঁয়া উড়িয়ে বহু দূর চলে গেছে। সেদিন স্টেশনের বাইরে বের হওয়ার পর অয়ন এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ 3 মাস তাকে হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে হয়েছিল। কিন্তু সেই অন্ধকারের মধ্যেও যেন এক নতুন আলোর সূচনা হয়েছিল। হাসপাতালেই তার সাথে দেখা হয়ে যায় নামকরা সঙ্গীত প্রযোজক রুশবাইয়ের সাথে। অয়নের জীবনের গল্প আর তার অসাধারণ কণ্ঠ শুনে রুশবাই তাকে নিজের অ্যালবামে সুযোগ করে দেন। অয়নের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অয়নের গান দাবানলের মতো ছড়িয়ে পড়ল। রাতারাতি নিঃস্ব টিউটর অয়ন পরিচিতি পেল দেশের 1 নম্বর সঙ্গীত শিল্পী সজিবুল হাসান সজীব হিসাবে। কিন্তু জীবনের সমস্ত সাফল্য, অর্থ, নাম এবং খ্যাতিও তার ভেতরের সেই একলা মানুষটাকে ভরিয়ে তুলতে পারেনি। সে প্রতি বৃহস্পতিবার রাতে নিজের সমস্ত কাজ ফেলে গাড়ি দূরে দাঁড় করিয়ে রেখে সেই জরাজীর্ণ চায়ের দোকানে গিয়ে বসে থাকত। 1 বছর 2 বছর কেটে গেল। সজীব টানা 2 বছর ধরে প্রতি বৃহস্পতিবার সেই চায়ের দোকানে যেয়ে বসে থাকে। সে ভাবে শান্তা যদি আবার কখনো ভুল করে সেই অন্ধকারে ফিরে আসে, সে যেন তাকে খুঁজে পায়। কিন্তু শান্তা আর ফেরেনি। আজকের দিনটি ছিল আবার এক বৃহস্পতিবার। দেশের জনপ্রিয় টিভি ও রেডিও চ্যানেল 9-এর লাইভ শো কোথায় পাবো তারে। সঞ্চালক সায়েমের আমন্ত্রণে আজ সেই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছেন সজিবুল হাসান সজীব। অনুষ্ঠানের লাইভ চলাকালে সজীব আজ নিজের জীবনের সেই দীর্ঘদিনের চেপে রাখা বাস্তব গল্পটি দেশবাসীর সামনে উন্মোচন করল। সে বলল কিভাবে এক রাতের পরিচয়ে এক নিষ্পাপ মেয়ে তার জীবনের গতিপথ বদলে দিয়েছিল, কিভাবে সে তার বিখ্যাত গান বন্ধু আসবে কি ফিরে সৃষ্টি করেছিল। কথাগুলো বলতে বলতে সজীবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সঞ্চালক সায়েম স্তব্ধ হয়ে শুনে বলেছিল, অসাধারণ এক বাস্তব গল্প সজীব ভাই, কিন্তু এত বছর পর আপনি কি আজও আশা করেন সেই মেয়েটি ফিরে আসবে?
সজীব মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি আজও বিশ্বাস করি, চাইলেই হয়, চাইতে হয়। মন থেকে চাইলে ঈশ্বর কোনোদিন কাউকে খালি হাতে ফেরান না। ঠিক সেই মুহূর্তেই স্টুডিওর লালবাতিটা জ্বলে উঠল। এক শ্রোতার ফোন এসেছে। সায়েম বললেন, আমাদের লাইনে একজন দর্শক আছেন। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে ভেসে এলো এক স্পষ্ট, মার্জিত এবং সুমিষ্ট নারী কণ্ঠ। আমি শান্তা বলছি, সেই চায়ের দোকান থেকে ফোন করেছি। আমি সজীব ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। সজীবের হাতের মাইকটা যেন কেঁপে উঠল। তার বুকের ভেতর হাজার হাজার ডানা মেলার শব্দ হলো। সে রুদ্ধ কণ্ঠে বলল, হ্যাঁ শান্তা, আমি সজীব। বলো শান্তা, আমি শুনছি। ফোন লাইনে শান্তা আবেগ ভরা গলায় বলল, সজীব ভাই, সেদিন আপনি তারিখ হিসেব করতে ভুল করেছিলেন। ওটা বুধবার ছিল না, ছিল বৃহস্পতিবার। আজকেও তো বৃহস্পতিবার। সজীব ভাই, আপনার বিশ্বাস আজ সত্যি হয়েছে। আপনার খুঁজে বেড়ানো সেই মেয়েটি অন্ধকারের পথে হারিয়ে যায়নি। সজীবের চোখের পানি থামছিল না। সে কাপা গলায় বলল, তুমি তুমি কেমন আছো শান্তা? এখন কোথায় আছো? শান্তা ও পাশ থেকে হালকা হেসে বলল, আপনার সেই শক্তিমান মন্ত্র, চাইলেই হয়, চাইতে হয়, সেদিন আমার জীবনে অলৌকিক কাজ করেছিল। আপনার দেওয়া 1000 টাকা দিয়ে আমি বাবার চিকিৎসা করিয়েছিলাম। বাবা সুস্থ হওয়ার পর আমি কষ্ট করে পড়াশোনা শেষ করেছি। আজ আমি ঢাকা শিশু একাডেমিতে গীতবিতানের গানের শিক্ষিকা হিসেবে চাকরি করছি সজীব ভাই। আমি সম্মানের সাথে বাঁচার পথ খুঁজে পেয়েছি। শান্তা এক মুহূর্ত থামল, তারপর বলল, আমি আজও প্রতি বৃহস্পতিবার 4 তারিখ হিসেব করে আপনার সেই 1000 টাকা ফেরত দেওয়ার জন্য এই চায়ের দোকানে এসে অপেক্ষা করি। আপনি কি আপনার সেই টাকাটা ফেরত নিতে আসবেন না? সজীব আর এক মুহূর্ত স্টুডিওতে দাঁড়ালো না। সায়েম বা ক্রু সদস্যদের কোনো কথার তোয়াক্কা না করে সে এক দৌড়ে স্টুডিও থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে ছুটল। গাড়ি তীব্র গতিতে ছুটিয়ে সজীব পৌঁছে গেল তার সেই চেনা টিনের চায়ের দোকানে। বৃদ্ধ দোকানদার চাচা সজীবকে দেখে চওড়া হাসি দিয়ে বলল, সজীব রে, তুই আজকেও আইলি? ওই যে দেখ, একটা মাইয়া কতক্ষণ দইরা তোর লিগা বইসা আছে, ফোন কাইটা দিয়া কাঁপতাছে। সজীব ধীর পায়ে হেঁটে দোকানের পেছনের দিকে গেল। সেখানে দাঁড়িয়ে আছে এক অপরূপ নারী। পরনে তার সাধারণ কিন্তু অতীব মার্জিত এক সুতির শাড়ি, চুলে এক সাধারণ ক্লিপ, মুখে কোনো কৃত্রিম রং নেই, কিন্তু তার অবয়ব জুড়ে ছড়িয়ে আছে এক স্বর্গীয় আলো আর আত্মবিশ্বাস। শান্তা পেছনে ফিরে তাকালো। সজীবকে দেখে তার চোখ দুটো জ্বলে ভরে উঠল। শান্তা তার শাড়ির আঁচল থেকে সেই সযত্নে তুলে রাখা পুরনো 1000 টাকার নোটটি বের করল। নোটটি সজীবের দিকে বাড়িয়ে দিয়ে মৃদু হেসে বলল, আপনার টাকাটা ফেরত দিতে বড্ড দেরি হয়ে গেল সজীব ভাই। আপনার 4 তারিখের বৃহস্পতিবার আসতে আমার জীবনে 2 বছর সময় লেগে গেল। সজীব সেই টাকার দিকে তাকালো না। সে শান্তার দিকে এক পা এগিয়ে গেল। তারপর পরম মমতায় শান্তার দুটি হাত নিজের শক্তিশালী হাতের মুঠোয় চেপে ধরল। সজীবের চোখ থেকে গড়িয়ে পড়া জল শান্তার হাতে গিয়ে পড়ল। সে রুদ্র কণ্ঠে বলল, টাকা ফেরত নিতে তো আমি আসি নাই শান্তা। আমি যে আমার পুরো হৃদয়টা তোর কাছে বন্ধক রেখেছিলাম। আমি তোকে চেয়েছিলাম। শান্তা নিজের চোখের জল মুছে সজীবের দিকে তাকিয়ে এক অমলিন হাসি হাসল। ভোরের প্রথম আলো তখন তাদের দুজনের উপর এসে পড়েছে। শহরের সমস্ত কোলাহল যেন দূরে কোথায় মিলিয়ে গেছে। দুটি নিঃশ্বাসের এক হয়ে যাওয়ার মধ্য দিয়ে যেন শুরু হলো এক নতুন রূপকথা, যেখানে অন্ধকারের গল্প শেষ হয়ে শুরু হয় আলোর এক নতুন ভোর। সমাপ্ত।